সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর সমসাময়িক রাজনীতি নিয়ে আজকের অনুষ্ঠান আপনার মত দেখবার জন্য। আপনাদের সাথে আছি আমি জামিল আহমেদ। আমরা আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে, যারা আমাদের সাথে বিভিন্ন গণমাধ্যমে টক শোতে কথা বলেন, অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। প্রথমে আছেন আমার ডান দিকে সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার, থ্যাংক ইউ। এবং আরও একজন অতিথি আমার ঠিক ডানে আছেন সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে মূলত গণমাধ্যমের আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলি, এই বিষয়ে আপনার মতামতগুলো জানতে চাই এবং যারা এক্সপার্ট থাকেন তাদের কথাগুলো আমরা শুনি এবং এক ধরনের ডিবেট ডিসকাশন সেগুলোকেই প্রমোট করছি। আজকে এই অনুষ্ঠানে ভূ রাজনীতি ও বাংলাদেশ নিয়ে এর আগেও কথা হয়েছে, আজকেও দুজন এক্সপার্ট ওনারা আছেন, কথা বলবেন। আমি প্রথমে স্যার আপনার কাছে আসবো, বিশেষ করে আমরা প্রতিনিয়তই বাংলাদেশের বর্তমান যেই ইনিশিয়েটিভগুলো সেগুলো আপনি অন্য গণমাধ্যমে কথা বলছেন, আপনি জানেন। এর পাশাপাশি ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতে এগুলো যেভাবে রিপ্রেজেন্টেড হয় সেগুলো নিয়ে আমরা প্রায় কথা বলি, যেগুলি কতটা রাইটলি রিপ্রেজেন্টেড হচ্ছে, তারা যে ব্যাখ্যাগুলো দিচ্ছে সেগুলো নিয়ে। বাংলাদেশে অনেকেই তখন প্রশ্ন করছেন যে ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এখন প্ল্যান মাফিক আগাতে পেরেছে বা পারেনি। আপনার কিছু অ্যানালিসিস যদি প্রথমে বলেন। বাংলাদেশ তো ধরেন জন্মের পর থেকেই বাংলাদেশ যে 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশটা আমরা অর্জন করেছি, তখন থেকে আমাদের একটা ডিক্লেয়ার্ড পলিসি হলো যে কারোর সাথে হিংসা বা বিদ্বেষ না, সকলের সাথে আমাদের সুসম্পর্ক। এটা হলো আমাদের ডিক্লেয়ার্ড। আমাদের সাথে একজন কূটনীতিক আছেন, উনি আরও ভালোভাবে এটা বলতে পারবেন। তো আমরা তো কারোর সাথে লড়াই করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। এবং একসময় আমরা নন অ্যালাইন্ড যে ছিল, জোট ছিল, সেখানে ছিলাম। আমরা ইসলামিক যে জোট আছে সেখানেও ছিলাম। আমরা আমাদের যে কূটনীতি, সেই কূটনীতি মোটামুটি পরিষ্কার। তো এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি অথবা আগের পরিস্থিতিতে আমাদের ভূ রাজনীতিতে আমাদের কী ধরনের পদক্ষেপ, সেটা অনেক আলোচনার বিষয় আছে। আমরা যদি দেখি যে গত 54 বছরে বিশেষ করে ভূ রাজনীতি বলতে আমরা সাউথ এশিয়ার মধ্যে এবং বিশেষ করে ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়টা বেশি করে দেখি। কেন আমাদের যে রাষ্ট্রের যে অবস্থান, ভূ রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানের 3 দিকে ভারত আছে এবং প্রায় 4000 কিলোমিটার আমাদের বর্ডার আছে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে তুলনীয় না। এই যে আমাদের প্রতিবেশী, একটা কথা আছে যে আমরা আমাদের বন্ধুত্ব সৃষ্টি করতে পারি, আবার বন্ধুত্ব ভেঙে যেতে পারে। আমরা কারোর সাথে শত্রুতা হতে পারে, আবার শত্রু বন্ধু হয়ে যেতে পারে। কিন্তু আপনি আপনার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না। আপনার দেশের যে ভৌগোলিক অবস্থান আছে সেই অবস্থানটা পরিবর্তন করতে পারবেন না, এবং পরিবর্তন হবে না এরকম একেবারে জোর দিয়ে বলা যায় না। কারণ একসময় তো এটা ভারত ছিল, দেশ বিভাগ হয়ে দুটো রাষ্ট্র হয়েছিল, এবং তারপরে আবার পাকিস্তান ভেঙে পাকিস্তানের সাথে আমাদের বনিবনা না হওয়ার কারণে সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। তো সেরকম আগামী 50 বছর পরে বা 100 বছর পরে কী হবে সেটা তো আমরা জানি না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার যে প্রতিবেশী আছে, একটা শক্তিশালী প্রতিবেশী, অনেক বড় একটা রাষ্ট্র, এবং সব দিক দিয়ে তাদের ক্ষমতা বা তাদের যে ক্যাপাসিটি সেটা সব দিক দিয়ে অনেক বেশি। তো তাদের সাথে যখন আমাদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়, তখন 54 বছর ধরে যেটা আমরা লক্ষ্য করি সেটা হলো সম্পর্কটা হয় অবিশ্বাস, ঘৃণা, অথবা আপনার বিদ্বেষ, অথবা প্রেম ভালোবাসা। এই দুইটা ঘূর্ণাবর্তে আছে, দুই দিকে আছি আমরা। কখনো আমরা ভারতের সাথে কোনো সরকারের খুব ভালো সম্পর্ক, এবং সরকারের যারা নীতি নির্ধারক, যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব, তারা অনেক সময় এমন কথা বলেন যেটা নিয়ে অনেক হাসাহাসি হয় এবং মানুষ একটু অবাক হয়ে যায়, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক। অথবা আপনি একটা বড় স্টেট ভিজিট হচ্ছে, একটা দেশে যাচ্ছেন, চীনে যাচ্ছেন, তার আগে আমরা দিল্লির সাথে কথা বলে চীনে যাচ্ছি, এরকম অনেক শব্দ চয়নের কারণে তখন একটা মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়, তাহলে কি সরকার কি যা কিছু করে একেবারে ভারত যা বলে সেটা করে, বা ভারতের ডিকটেশনে চলছেন কিনা। আবার অন্যদিকে ভারত বিরোধিতা অথবা সংখ্যালঘুদের বিরোধিতা, হিন্দু কার্ড অথবা ভারত কার্ড, এটা আমাদের রাজনীতির একটা অনুষঙ্গ। যে কোনো দল বা কোনো গোষ্ঠী এরকম মনে করেন যে আমরা তাদের বিশ্বাস করতে পারি না, তাদের সাথে তারা সবসময় আমাদের সাথে এমন আচরণ করে, প্রভুর মতো আচরণ করে। ইদানিংকালে একটা বেশি পপুলার শব্দ আছে,
কোট আনকোট দাদাগিরি করে, Right. হ্যাঁ, বড় ভাই সুলভ আচরণ করে, তো এরকম আছে। স্যার তো একটা আমার তথ্য আপনি সেন্টেন্স শেষ করলে আমার বলছি কাছে আমি। যেটা মনে হয় যে আমাদেরকে এই যে ভূ রাজনৈতিক বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে আমাদেরকে এই দুইটা গোত্র থেকে বের হয়ে আসতে হবে। সেটাই। আমাদের প্রেম ভালোবাসারও বেশি দরকার নেই, আমাদের ঘৃণা বিদ্বেষ সৃষ্টি Right. করার দরকার নেই। স্যার, একটা আমাদেরকে প্রসঙ্গ- জি, বলুন। আমাদের ইন্ডিপেন্ডেন্স, আমাদের সার্বভৌমত্ব সেটিকে ধারণ করে। সেটাকে ধারণ করে আমরা তাদের সাথে যে আমাদের যে বিভিন্ন বিষয় আলোচনা সেটা আমরা করতে করতে পারি পারি। এবং আলোচনা করে একটা সমাধানে পৌঁছতে পারি। বুঝতে পারে স্যার, আমি একটা সাপ্লিমেন্টারি তথ্য, আপনি তো আমরা জানি যে আপনি জার্নালিজমের মানুষ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে আপনি ম্যানেজমেন্ট পজিশনও ছিলেন আপনার সচিব পরিচয়ের বাইরে। এই রিসেন্টলি আমরা পার্শ্ববর্তী দেশের দু একটি টিভি চ্যানেলে যেই বাংলাদেশকে নিয়ে নিউজগুলো দেখছি প্রতিনিয়ত, অনেকেরই চোখে পড়েছে। গতকালও একটা লাইভ প্রোগ্রাম এক দুই দিন আগে তারা করেছে, বাংলাদেশ বার্নিং। তখন সেখানে সরকারের প্রেস সেক্রেটারি বা আরও অনেকে কথা বলেছেন যে এভিডেন্স বেসড রিপোর্ট আপনারা করেন, উনি বলেছেন। বাংলাদেশ জ্বলন্ত কিনা তারা প্রশ্ন করেছে। এই যে বাংলাদেশ নিয়ে অতি কথন বা অনেকে এটা নিয়ে জানতে চেয়েছে যে এটা কতটা আপনার সিগনিফিকেন্স বহন করে এই সময়কালে। আর নিশ্চয়ই মানে যে কোনো মিডিয়াতে যাই কিছু প্রচার হয় তার তো একটা গুরুত্ব আছে, আবার অনেক কিছু হয় যেটার কোনো গুরুত্বই নেই আসলে। ভারতের দু একটা মিডিয়া, আপনি যেটা বললেন সেটা খুব কারেক্টলি বলছেন যে ভারতের সব মিডিয়া কিন্তু এই অপপ্রচার বা প্রোপাগান্ডা টাইপের প্রচারের মধ্যে নাই। একটা রিপাবলিক টিভি আছে, আর দু একটা আছে, আমি জি, এগুলো দেখিও না, শুনি আর কি যে এরকম সেটাই। প্রচার করে, দু একটা ক্লিপস হঠাৎ করে সামনে চলে আসে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তো এটা তো একটা প্রোপাগান্ডা, যারা করছে তারা প্রোপাগান্ডা করছে। এখন যদি বলা হয় যে আমরা তাহলে এই প্রোপাগান্ডাগুলোকে বা আমাদের বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার হয় বা মিথ্যা প্রচার হয় সেটাকে আমরা কিভাবে ইয়া করব, ওটাকে রিজলভ করব কিভাবে, বা ওটার রেসপন্সটা কিভাবে করব। আমি যেটা মনে করি যে রিয়াকশনের চেয়ে রেসপন্স করা ভালো, এবং রেসপন্স যদি আপনি করতে চান সেটা কিন্তু ওদের প্রাইভেট মিডিয়া হিসেবে ওরা যেটা করছে, সেটাই। তো আপনি বাংলাদেশে কি এই গভর্নমেন্টের কোনো এরকম প্রাইভেট মিডিয়াকে ব্যবহার করবে কিনা, করবেন কিনা ব্যবহার করলে সেই মিডিয়া ব্যবহৃত হবে কিনা, দিস ইজ নট এ মিডিয়া ওয়ার। তো এখানে দায়টা হলো সরকারের, এই কথাটি- সরকারকে দায় নিয়ে, সরকারকে দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার হয়, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, অথবা আমাদের কোনো মানে কোনো বিষয় নিয়ে যদি অপপ্রচার হয়, সেটাই। সেটার জবাব কিন্তু সরকারকে দিতে হবে এবং দিতে হবে, সরকারকে সেটাই। সেই ব্যবস্থাটা নিতে Right. হবে। ধন্যবাদ স্যার, বেশ কতগুলো তথ্যপাত্র আপনি উল্লেখ করলেন। আবারও ফিরবো ম্যাডাম, আপনার কাছে আসি যে এই একই ক্ষেত্রে প্রতিবেশীর সাথে বর্তমান অবস্থান বা ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের কারেন্ট অবস্থান নিয়ে আপনার কিছু অ্যানালিসিস যদি আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। যেটা আবু আলম শহীদ খান বললেন যে ভূ রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হলো আপনার যে অবস্থান, মানে আমাদের বাংলাদেশের যে অবস্থান, সেখান থেকে তো আমরা সরে আসতে পারছি না। ওখানে থেকেই আমাদের প্রতিবেশীকে ম্যানেজ করতে হবে, এবং প্রতিবেশী মানে একজন বিশাল প্রতিবেশী, কিন্তু অপর প্রতিবেশীও, মিয়ানমারের কথা ভুললে হবে না, কারণ মিয়ানমারও আমাদেরকে যথেষ্ট যন্ত্রণা দেয়। সুতরাং দুই প্রতিবেশী কিন্তু আমাদেরকে সময় সময় যন্ত্রণা দেয়। হ্যাঁ, ভারত আমাদেরকে স্বাধীনতার সময় অনেক সাহায্য করেছে, কিন্তু ভারতের কারণে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আমি মানতে রাজি না। আচ্ছা, ভারতের সাহায্যে হয়েছে সেটাই। সেটা সঠিক, কিন্তু ভারতের জন্য হয়নি। বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছে, লড়েছে এবং সেইভাবেই এগিয়ে গেছে। তো ভূ রাজনীতির এই যে যে ছবিটা উনি আঁকলেন, ভারতের যে মানে ভারতের সরকার, সেই সময়কার সরকার একটা মোটামুটি একটা স্টেবল গভর্নমেন্ট, একটা দীর্ঘ সময় ছিল। কংগ্রেস সরকারে ছিল দীর্ঘ সময়। তারপরে যখন পরবর্তীতে নতুন সরকার এসছে, নতুন চিন্তাধারায়, নতুন মাইন্ডসেট নিয়ে এসছে, তারা কিন্তু প্রথম তাদের তো মেইন ইয়েটাই হলো যে ধর্মভিত্তিক, সেটাই। এবং বিজেপি স্পেশালি, বিজেপি এটা তো আরএসএস এর একটা অংশ হিসাবে Right, একটা পলিটিক্যাল, বিজেপিটা একটা পলিটিক্যাল ফ্রন্ট। তো সেই জন্য তারা সবসময় অ্যান্টি মুসলিম একটা, যেটা ভারতে সবসময়ই ছিল, মানে পাকিস্তানের 47-এর স্বাধীনতার আগেও সেই অ্যান্টি মুসলিম একটা সেন্টিমেন্ট ছিল, সেইটাইকে তারা জিয়ে রেখেছে। এবং সেই জিনিসটাই কিন্তু এখন কয়েকবারই এটা প্রতিফলিত হয়েছে, কয়েকবারই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। 75-এ শেখ মুজিবের মৃত্যুর পর ইন্দিরা গান্ধী অনেক কথা বলেছেন যেটা ঠিক
ডিপ্লোম্যাটিক ভাষায় বলা ভাষা যায় না বলেন, বা আচ্ছা। করা। তারপরে আস্তে আস্তে সেই বরফ গলেছে এবং সম্পর্ক ভালো হয়েছে, যার কারণে একসময় আমরা 85-তে সার্ক লঞ্চ করতে পেরেছিলাম। Right. কিন্তু তারপরে যখন দ্বিতীয়বার এখানে মানে সপ্তম সার্ক যখন এখানে হয়, তখন থেকে কিন্তু ভারত এই এই এটাই তাদের ট্রাম্প কার্ড আচ্ছা। এবং এটা ব্যবহার করছে। এবং এটার আসলে বিরোধিতা করার আমাদের কিছু নাই, আমরা করতে পারি না। আমরা ধর্মভিত্তিক রাজনীতি আমাদের এখানে কখনো হয়নি, এবং সেই জন্য ঠিক আরেকটা ধর্মভিত্তিক সরকারের বিরোধিতা, সরাসরি বিরোধিতা করা খুব ডিফিকাল্ট। সেটাই। সুতরাং ওইখানে আমরা ভূ রাজনৈতিক ইয়ের মধ্যে ওইখানে আমরা আমার মনে হয় আটকে আছি। আচ্ছা। যে আজকের মানে যে পরিস্থিতি যেটা হয়েছে সেটা, বা গত বেশ কিছুদিন ধরেই এটার একটা ইয়ে দেখা যাচ্ছে। মানে এটার কোনো কাউন্টার ন্যারেটিভ আমরা করতে পারছি না আমাদের দেশের বর্তমান পার্সপেক্টিভ বা আমাদের কালচারের কারণে। করতে করছি না, করতে হ্যাঁ। পারছি না, করি না করছি না, আমরা করছি করি না, না, এটা right. আমাদের ইয়ে মননে নাই। আমরা এটা অ্যাকচুয়ালি এটার উপরে আমরা কখনো কোনো মানে এখানে তো সৌহার্দ্যপূর্ণ একটা সম্প্রীতির সেটাই। সোসাইটি আছে, ছিল গত 52 বছর কেন 75 বছরই পাকিস্তানের ইস্ট পাকিস্তান যখন ছিল তখনও হিন্দুরা ভালো ছিল। স্বাধীনতার মানে 47-এর স্বাধীনতার সময় যারা যাওয়ার তারা তো চলে গেছে, কিন্তু যারা রয়ে গেছিল তারা কিন্তু ভালোই ছিল, এখনো তারা ভালোই আছে। তো সেটাই। খুব কম সংখ্যক লোকই গেছেও পারে। সুতরাং এই সম্প্রীতির ইয়ে আছে যখন, তখন তো আমাদের তো ধর্মভিত্তিক এটার কোনো- বিচারেই সম্প্রীতি নেই এমনটি বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি যে না, সম্প্রীতি নষ্ট বাংলাদেশে হয়েছে, কখনো হয়নি। কখনো হয়নি। এবং এই ক্ষেত্রে ম্যাডাম আমি তো একটু আগে স্যারকেও জিজ্ঞেস করলাম যে এই যে আপনি এটা উল্লেখ করার মতো না, কিন্তু ব্যাপকভাবে ডিজিটাল মিডিয়াতে এগুলো প্রচার হয় যে কিছু কিছু গণমাধ্যম এরকম কিছু কিছু কেস স্টাডিকে ঘিরে এমনভাবে প্রচার করে যে বাংলাদেশে মারাত্মকভাবে ডেটোরেট করেছে হিন্দু মুসলিম সম্পর্ক, বা এগুলো কারেন্ট গভর্নমেন্ট ঠিকমতো অ্যাড্রেস করছে না, এক ধরনের প্রভোকিং সর্ট অফ নিউজ। এগুলো নিয়ে মানুষ বাংলাদেশেও প্রচুর কথা বলে, যেটা কতটা অথেন্টিক আসলে আমরা তো সোসাইটিতে সেগুলো দেখছি না। না, আমরা মোটেও সোসাইটিতে দেখছি না। এবং আমি একটা জিনিস যেটা যখন এটা মানে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করলো এই কিছুদিন আগে থেকে, তখন আমি যে অঞ্চলে মানে আমার গ্রামের বাড়ি যে অঞ্চলে, সেখানে প্রচুর প্রচুর হিন্দু, আচ্ছা। এবং তাদের প্রত্যেকের মানে আমি যতজনকে চিনি সবার বাড়ি বাড়ি আমি খোঁজ নিয়েছি, কেউ কোনো কষ্টে নেই, কেউ কোনো কমপ্লেন নেই। তো সুতরাং আমরা যে দেখি এখানে মানে বাংলাদেশের সব জায়গায় আমরা দেখছি খুব কম ঘটনা, যদি ঘটেও থাকে তাহলে খুব কম। কিন্তু এই যে অপপ্রচার, যেটা শহীদুল আলম সাহেব বললেন, এই অপপ্রচারের কারণে মনে হচ্ছে যেন আমরা একেবারে দাউ দাউ করে আমাদের দেশ পুড়ছে, সেটাই। এবং মানে ভিন্ন ধর্মীয় লোকদের এখানে কিন্তু একটা ভিন্ন ধর্ম না, আরো অনেকগুলো ধর্ম ধর্ম আছে। আছে, কিন্তু আর কেউ সেই ইয়েটা তুলতে পারছে না বা তুলছে না, কারণ ভিত্তিহীন। এক নম্বর হলো এটা, এই ইয়েটা এটা আসলে মিডিয়া ইয়েলো জার্নালিজম কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে খুব বেশি, এবং তাদের নিজস্ব পলিটিক্যাল যখন ইয়েগুলো আসে তখন প্রচুর ইয়েলো জার্নালিজম হয়। তারাও এটা নিয়ে উদ্বিগ্ন থাকে, বিশেষ করে ইলেকশনের সময় ইত্যাদিতে। এটা এখন আমাদের উপরে আর কি তারা চালিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আরও একটু কথা বলতে চাই। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। স্যার, আপনি একটা পর্যায়ে যখন বলেছেন, আমরাও জানি যে বাংলাদেশের যে ফরেন পলিসি, সেখানে আমরা কারোর সাথে বিদ্বেষ নয়, সুসম্পর্ক রেখে চলা, এটি সবসময় শুনেছি। এখন সাম্প্রতিককালে ইসকনের ঘটনা নিয়ে যখন অস্থিরতা তৈরি হলো, কিছু ডিসকাশন ডায়ালগে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের প্রেস উইং আছে, যেটা ক্ল্যারিফিকেশন দেয়, রিজয়েন্ডার দেয়, কথা বলে। আমাদের হাতে তো নিউজ পেপার এবং মিডিয়া নেই, উনি এই কথাটি বলেছেন। কিভাবে আমরা প্রতিটি ডিজিটাল মিডিয়ার খবরকে অ্যাড্রেস করব, এটা মানুষ তার মানে মেধা দিয়ে বোঝার চেষ্টা করবে যে সত্য মিথ্যা কোনটা। এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের সামনে কি করণীয়? না, এটা তো প্রধান উপদেষ্টা যেরকম মনে করেছেন সেটা বলেছেন, এবং এই মুহূর্তে হয়তো আমাদের সরকারের সেই ব্যাপারে সক্ষমতা গড়ে ওঠেনি। আপনি ডিজিটাল মিডিয়াকে অ্যাড্রেস করতে পারবেন না বা আমরা পারছি না, এটা মানে খুব একটা অ্যাকসেপ্টেবল হবে না এই জন্য যে আমরা যখন সরকার চালাবো, যিনি সরকারে থাকবেন তারা যখন সরকার চালাবেন, তখন আপনি
এই যে সামাজিক গণমাধ্যম যেটা গড়ে উঠছে এবং এগুলিকে আমলে নেওয়া। অল্টারনেটিভ আচ্ছা। গণমাধ্যম, জি। তো সেইটার ব্যাপারে তো আপনাকে আপনার ফোর্স থাকতে হবে, আপনার কাঠামো থাকতে হবে, আপনার সক্ষমতা থাকতে হবে, এবং সেই সক্ষমতা গড়ে তোলা খুব জরুরি। এটা করা যেতে পারে, আপনি ফ্যাক্ট চেকিং, এবং আচ্ছা। পৃথিবীর অনেক দেশ এটা করে। ফ্যাক্ট চেকিং তো ফ্যাক্ট চেকিং এর জন্য আপনি অনেক কিছু করতে পারেন, আপনার টিম থাকতে পারে, আপনি সেটা করে আপনি জনগণকে জানাতে হবে। যে না হলে ভুল তথ্য কোনটা অবশ্যই দেওয়া ভুল হয়েছে, তথ্য আচ্ছা। কোনটা সত্য কোনটা সেটা জানাতে হবে। সুতরাং আমি করব না বা করতে পারবো না ও জায়গায় আমি থাকতে চাই না। আচ্ছা। আমাদের রাষ্ট্র হিসাবে বা সরকারের দায়িত্ব হচ্ছে যে এই রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যখন কোনো অপপ্রচার হবে, সেটা পৃথিবীর যে কোনো কর্নারে হোক, আচ্ছা। সেই অপপ্রচারের জবাবটা দিতে হবে, জবাবটা তৈরি রাখতে হবে এবং এটা জনগণকে জানাতে হবে। আচ্ছা। নাহলে কিন্তু জনগণ কনফিউজ হয়ে যাবে, কনফিউজ হয়ে যায় তখন এক ধরনের ওয়ার্ড কিন্তু থাকেই, যে প্রাইভেট সেক্টরে প্রাইভেট পার্সন যারা আছে তারা কিন্তু এটা করে, মিম বানায়, এটার এগেনস্টে আসলো, তার যে বক্তব্য সেটা তারা প্রকাশ করে, কিন্তু সেটা দিয়ে কিন্তু পারপাসটা সার্ভ হয় না। তখন দুই পক্ষের বক্তব্য শুনলে আরও কনফিউশন ক্রিয়েট হয়, যে এক এক ইন্ডিভিজুয়াল যদি কিছু অন্যায় করে থাকেন, অন্যায় বা অসঙ্গত বক্তব্য দেন বা মিথ্যা তথ্য প্রচার করেন, আরেকজন ওটাকে ঠিক করতে যে আরও একটা মিথ্যার আরো মিথ্যার আশ্রয় নিয়ে আরও মিথ্যার আশ্রয় নিয়ে তখন পাল্টাপাল্টি একটা অবস্থা হয়। এখানে সবচেয়ে ভালো এখন যে সিস্টেমটা ডেভেলপ করছে ফ্যাক্ট চেকিং। ফ্যাক্ট চেকিং করলে আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক কোনটা ঠিক না, এবং সেটা ভালো মতো প্রচার করা দরকার। আমার মনে হয় সেই সক্ষমতা গড়ে তুলতে হবে। রাইট স্যার। এমনিতে স্যার আপনি গভর্নমেন্টের বিভিন্ন নিশ্চয়ই ডেলিগেশনে অনেক জায়গায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। যখন এই পলিটিক্যাল ইস্যু বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ফোরামে কথাবার্তা হয়, এই ধরনের তথ্যপত্রগুলো কতটা রিলেশনশিপকে আঘাত করে বা চ্যালেঞ্জ করে কিনা, বা আপনার দৃষ্টিতে কিভাবে দেখেছেন স্যার? না, আপনি যখন আন্তর্জাতিক ফোরামে দুই দেশ বা আরও বহু দেশ থাকবে, তখন কিন্তু আপনার এই তথ্য বিভ্রান্তি নিয়ে তিক্ততা সৃষ্টির কোনো অবকাশই নাই। আচ্ছা, সুতরাং আপনি তখন থাকছেন যে আপনি কি জন্য গিয়েছেন, আচ্ছা, ওই কোনটা পারপাস। আপনার উদ্দেশ্য, আচ্ছা। পারপাসটা ইম্পর্টেন্ট। সেটার কারণে যে কোনো দেশের সাথে, কোনো দেশের ডেলিগেটের সাথে একটা তিক্ত সম্পর্ক হবে বা কোনো দেশের সাথে মধুর সম্পর্ক হবে, এটা করার আমার মনে হয় যে আমাদের যারা গণকর্মচারী, স্পেশালি আমাদের যে পররাষ্ট্র দপ্তর আছে, আচ্ছা। তারা অনেক বেশি প্রফেশনালি আচরণটা করেন। যখন তারা মিটিংয়ে বসেন, আলাপ আলোচনা করেন, তথ্যপত্র যখন বিনিময় করেন, সেটা অনেক প্রফেশনালি হ্যান্ডেল করা হয়। একটা অভিযোগ থাকতে পারে যে আমরা কতটা প্রফেশনালি হ্যান্ডেল করতে পারছি, আমাদের সক্ষমতা কত, আমাদের নেগোসিয়েশন স্কিলটা কত, কতটুকু আমরা আছে। কতটা দুর্বল কিনা। ইয়েস, এটা একটা অভিযোগ আছে, এবং আমি স্বীকার করি যে আমাদের বাংলাদেশের তুলনায় জি। ভারতীয় যারা গণকর্মচারী আছেন, তারা বাংলাদেশের তুলনায় আমি যেটা লক্ষ্য করেছি সেটাতে আমাদের কিছু দুর্বলতা আছে, এটাকে ওভারকাম করার সুযোগ আছে, ওভারকাম করতে হবে। আমি একটা বিরতিতে যাব, তার আগে ম্যাডাম আপনাকেও একটু সাপ্লিমেন্ট করতে রিকোয়েস্ট করি, যে এই যে একই প্রশ্ন, আপনি তো অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন, অনেকেরই সাধারণ যারা অ্যামেচার তাদের ধারণা যে এই ধরনের অতি কথন বা এগুলো আন্তর্জাতিক কোনো ফোরামে কথা বলার সময়, নেগোসিয়েশনের সময় সেগুলির কোনো প্রভাব পড়ে কিনা, আপনার দৃষ্টিতে কিছু আছে কিনা? এটা আসলে এই প্রশ্ন আমার কাছে মনে হয় একেবারেই অবান্তর, এই জন্য যে এই আন্তর্জাতিক যে আলাপ আলোচনা হয়, আন্তর্জাতিক যে নেগোসিয়েশন হয়, সেখানে এইগুলোর কোনো করার সময়ও থাকে না, থাকে না। আর স্কোপও থাকে না। যে আন্তর্জাতিক আলোচনা হয় সেটা হয় একটা দেশের সাথে একটা দেশে, এবং সরকারি কর্মচারী, মানে সরকারি অফিসিয়ালসের মধ্যে কথাবার্তা হয় বা এক্সপার্ট এজেন্ডা লেভেলে সেট কথা। করাই থাকে ডিসকাশনের। হ্যাঁ, এজেন্ডা তো সেট করাই থাকে, কিন্তু যেটা সবচেয়ে বড় জিনিস হয় ডিপ্লোমেসিতে, সেটা হলো যে ভাষা, শব্দচয়ন, এগুলো খুব ইম্পর্টেন্ট নেগোসিয়েশনে। সুতরাং শব্দ ব্যবহার, সেগুলো যে, সুতরাং মানে এই ধরনের যেসব অপপ্রচারের যেগুলো, এগুলো তো ভাষার কোনো লিমিটেশন থাকে না, শব্দচয়নও থাকে না, এগুলো কখনোই ওঠে না, আনলেস আপনি যদি হিউম্যান রাইটস ইয়েতে যান, তাহলে সেইখানে হয় কিছুটা। থ্যাংক ইউ ম্যাডাম। এই জায়গাতে আমরা আবারও ফিরে আসবো একটা ছোট বিরতি নিয়ে। আশা করছি দর্শক আপনারা যারা আমাদের সাথে অনুষ্ঠানে আছেন, অনুষ্ঠানের বাকি অংশেও থাকবেন। বিরতির পরে আজকের অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, সাবেক সচিব আবু আলম শহীদ খান এবং সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। স্যার, আপনার কাছে আবার একটু ফিরে আসি, বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগ আয়োজন সম্পর্কে আপনি ভালোভাবে অবগত।
বেশ কিছু ইনিশিয়েটিভ যেগুলো সংস্কার কমিশন নামে যেগুলো চলছে, এগুলো এক ধরনের একটা শর্ট টার্ম প্ল্যান নিয়ে ডিসেম্বর নাগাদ কাজ করবে বলে আমরা জেনেছি। কিন্তু অন্যান্য যেই ইন্টারন্যাশনাল ধরা যাক ক্লাইমেট চেঞ্জ রিলেটেড চুক্তি বা অন্যান্য কপে যারা যাচ্ছেন বাইরে, এগুলো দীর্ঘমেয়াদী অনেক ধরনের কাজ থাকে, আপনি নিজেও জানেন। এই বর্তমান সরকারের পক্ষে সেই ইন্টারন্যাশনাল লবি লিয়াজগুলো বা মধ্যবর্তী বা দীর্ঘমেয়াদী কাজগুলো কতটা অ্যাড্রেস করা সম্ভব বলে মনে হয় স্যার? না, এই সরকারের একটা সবচেয়ে বড় সুবিধা হলো যে এই সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তার ইন্টারন্যাশনাল এক্সপোজার বিশাল, এবং আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক এই যে যেসব সংস্থার কথা বললেন সেই পরিমণ্ডলে ওনার অনেক অ্যাকসেপ্টেন্স আছে। তো এই কারণে আমাদের কিন্তু আগের সরকারের তুলনায়, আগের যারা সরকারে ছিলেন 54 বছরের কথা যদি চিন্তা করেন, তাদের তুলনায় এই সরকারের যাওয়ার সুযোগ বেশি আছে, এবং তারা সেখানে যে কথাবার্তা বলে পজিটিভ কিছু বাংলাদেশের জন্য করতে পারবেন, অনেক কিছু রিজলভ করতে পারবেন, এটা আপনি ধারণা করতে পারেন। এবং সরকারকে সেই সহায়তা দেওয়ার জন্য তো ম্যান পাওয়ার আছে। আমরা তো সব কিছু একেবারে ফেলে দিয়ে কাজ করছি না। আপনার ফরেন মিনিস্ট্রিতে কজন আমি বদল করছি, বা সিভিল সার্ভিসে কতজনকে আমরা বদল করছি। এক্সিস্টিং স্ট্রাকচার আছে এবং তারা এইসব কাজগুলো করছিলেন। সুতরাং ওই কাজগুলো করতে যাওয়ার পথে তেমন কোনো বাধা নেই। এই সরকারের মূল চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ, এবং যেগুলো আপনি বললেন যে কিছু সংস্কার করার কথা, এবং সংস্কারের দাবিটা খুব প্রবল, এবং জনগণের একটা আকাঙ্ক্ষা আছে যে সংস্কার হতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর যে 54 বছরের আচার আচরণ, যেভাবে দেশ পরিচালিত হয়েছে, যেভাবে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, যেভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে, হ্যাঁ, সেই কারণে, এবং দলীয়করণ, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে যে ধরনের বড় বড় অভিযোগ এসেছে, সেগুলোর একটা সমাধান করার জন্য সংস্কার যে করা, সেটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ, এবং তারা সেটা করার চেষ্টা করছেন। আপনি যেটা বললেন যে একটা শর্ট টার্ম পিরিয়ড আছে 3 মাসের, সংস্কার নিয়ে তারা কাজ করবেন, এরপরে 3 মাস তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। সো ওই বিষয়টা একটা 6 মাসের 180 দিনের মতো একটা রূপরেখা আমাদের সামনে আছে। তো সেই কাজটা চলছে। এর পাশাপাশি সবচেয়ে যেটা বেশি গণমাধ্যমে আলোচিত হয়, যেটার সাথে হয়তো বাইরের দেশের সম্পর্কেরও একটা চ্যালেঞ্জ আছে, যেহেতু আজকে আমরা ফোকাসটি এখানে, যে যেই সব টাকাগুলো দেশের বাইরে চলে গেছে সেগুলো ফিরিয়ে আনা। আমরা প্রায়ই শুনছি যে বিভিন্ন দেশের সাথে আলাপ চলছে, ফিরিয়ে আনা হবে, কিন্তু বাংলাদেশের মানুষ কিছুটা অনেকটা সংস্কৃতিগত কারণে রেস্টলেস কিনা, তারা এখনই রেজাল্ট দেখতে চায়। এই ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বাইরের সম্পর্কগুলো মোবিলাইজ করার ক্ষেত্রে? বাংলাদেশের মানুষের তো অনেক আকাশ চুম্বী স্বপ্ন, যেটা 71 মুক্তিযুদ্ধের পরেও এই স্বপ্ন ছিল। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন স্বৈরাচারী সরকার একটা ছিল, যে এরশাদ সরকার, তার পতনের পরও বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন ছিল, 3 জোটের রূপরেখা ছিল। 24-এর গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন তো থাকবেই। এখন সেই স্বপ্নগুলোকে ট্রান্সলেট করা হলো যিনি দায়িত্ব নিচ্ছেন তাদের দায়িত্ব। এখানে আমি যখন কথা বলছিলাম ওটা শেষ করি আর একটা লাইন দিয়ে, যে অভ্যন্তরীণ যে সংস্কার করার চ্যালেঞ্জ, তার যে বড় চ্যালেঞ্জ কিন্তু আছে সরকার পরিচালনার। সেখানে আমাদের নজর দিতে হবে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটার প্রভূত উন্নয়ন দরকার। আমরা 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি দেখেছি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা নিয়ে আমরা আলোচনা করছি, একটু আগেই তো আলোচনা করলাম, তো আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পর্যায়ে উন্নীত হওয়া দরকার, সেই পর্যায়ে আমরা এখনো উন্নীত করতে পারিনি। আরেকটা জায়গায় আমাদের খুবই আমাদের সমস্যা, সেটা হলো দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, এবং বাংলাদেশের 12 থেকে 14 কোটি মানুষ দ্রব্যমূল্যের যে অবস্থা, সেই অবস্থায় তারা চ্যালেঞ্জড লাইফ লিড করছে, এবং আমাদের অনেক গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, তারা কিন্তু খুবই কষ্টে আছে। তো সেখানে দ্রব্যমূল্যের ব্যাপারটা, সিন্ডিকেট ভেঙে দেওয়া বা ব্যবসা বাণিজ্যকে কীভাবে স্ট্রিমলাইন করা যায়, সেই জায়গাটাতে কিন্তু অনেক কাজ করার আছে। এখন আপনি যে প্রশ্ন করছেন, সেখানে যদি যাই, আপনি পাচার হয়ে যাওয়ার টাকা ফেরত আনা ভেরি ডিফিকাল্ট একটা প্রপোজিশন। প্রথমত হলো যে একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে খুব অল্প দিনের মধ্যে, এবং এই শ্বেতপত্র নিয়ে যত আলোচনা দেখলাম এবং আমি যতটুকু পড়ার চেষ্টা করলাম, খুব বেশি স্পেসিফিক কিছু এখনো খুঁজে পেলাম না। একজন ডাক্তারের মতামত দিলাম, যিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনে খুব সচেষ্ট ছিলেন। তিনি ওই চ্যাপ্টারের কথা বললেন যে স্বাস্থ্য এবং পুষ্টিগত চ্যাপ্টারে ওনারা যা লেখছেন সেটা খুবই খোলাসা না এবং পরিষ্কার না, এবং ওনারা আমাদের কারোর সাথে আলাপ করছেন বলে মনে হচ্ছে না, মানে তথ্যভিত্তিক হয়নি। আপনি ধরেন একটা জিনিস যদি আমরা আলোচনা করি, বলা হলো যে অনেক প্রজেক্ট আছে, যে প্রজেক্টের কস্ট বেড়ে গেছে এবং এর 40% টাকা
হয়ে নিয়ে গেছে কারা যেন, সেটাই। তাই না? 40% টাকা আমলারা বা ওই যে যারা গণকর্মচারী ছিলেন তারা এটাকে তাদের কিকব্যাকস হিসেবে নিচ্ছেন। কমিশনের কথা বলা হয়েছে কিন্তু কোনো স্পেসিফিক উদাহরণ নেই। যেমন একটা বড় ধরনের কথা বলা হয়েছে যে 13 বিলিয়ন বা ওর কাছাকাছি ডলার দেশ থেকে চলে গেছে কিসের জন্য? ওই ম্যান পাওয়ার এক্সপোর্টের নামে। ম্যান পাওয়ার করার জন্য ওই যে কেনা হয়েছে যে কফিল বা যে ইয়াটা ভিসাটা কিনা হয়েছে, সেটাতে যা খরচ হওয়ার ছিল তার চেয়ে 4-5 গুণ বেশি খরচ করা হয়েছে। তো আপনি কিছুই স্পেসিফিক যদি না করেন, তাহলে এটা ইমপ্লিমেন্ট করতে যে বড় একটা তখন আপনি চ্যালেঞ্জ স্পেসিফিক না থাকলে আপনি কিভাবে করবেন? এই আর জায়গাতে জি স্যার যে বলেন। টাকা চলে যায় দেশ থেকে, সেই টাকা ফেরত আনা ঠিক। খুবই ডিফিকাল্ট প্রপোজিশনের জন্য বলছি যে আমার অভিজ্ঞতায় এরশাদ সাহেবের পরে এরকম খুব টাকা ফিরে পাচারের এসেছে কি অভিযোগ ছিল। এরকম? আচ্ছা। একটি টাকাও ফেরত আনা এখন যায়নি। পর্যন্ত আসেনি। ফেয়ারফ্যাক্স নামে একটা ইয়েকে ওনারা আরও জানেন, ফেয়ারফ্যাক্স নামে একটা প্রতিষ্ঠানকে নিয়োজিত করা হয়েছিল। তারা 1 বছর 1.5 বছর কাজ করছিল কিন্তু কোনো টাকার হদিশই বের করতে পারেনি। আচ্ছা। বাংলাদেশের একমাত্র উদাহরণ হলো সিঙ্গাপুর থেকে একটা amount অল্প এসেছিল। অ্যামাউন্ট একটা ফেরত এসেছিল। আমি এই জায়গাতে একটু আসতে চাচ্ছিলাম স্যার, থ্যাংক ইউ। বিশেষ করে ম্যাডাম, আমার প্রশ্নটি হচ্ছে যে আমাদের সাথে বাইরের দেশের সম্পর্কগুলোর উপর ডিপেন্ড করছে আমরা কতটা সফল হব বলে অনেকে মনে করেন। তো আমরা যখন সবসময় শুনছি যে চুরিকৃত বা পাচারকৃত টাকা খুব দ্রুত ফিরিয়ে আনা হবে, তার সাথে অনেকগুলো দেশ জড়িত, কারণ টাকাগুলো গেছে অনেকগুলো দেশে। সেই দেশগুলোর সাথে সম্পর্ক আসলে কতটা আমাদের আছে যেটা আমাদেরকে ফ্যাসিলিটেট করতে পারে কাজকে? এইখানে একটা ধারণা আসলে পরিষ্কার করা দরকার, সেটা হলো যে দেশ তো একটা সরকার, একটা রাজনৈতিক সরকার চালায় বেশিরভাগ, যেগুলো যেখানে গেছে আর কি টাকাগুলো, কিন্তু টাকা তো গেছে ব্যাংকে, এবং ব্যাংকগুলো হলো বেশিরভাগই প্রাইভেট ব্যাংক। সরকার তো ব্যাংক চালায় না কোনো দেশে, আচ্ছা, প্রাইভেট ব্যাংকে। প্রাইভেট ব্যাংকে গেছে। এবং প্রাইভেট ব্যাংকের যদি আমি সুইজারল্যান্ডে ছিলাম, সুইস যেগুলো বলি, মানুষ কেন সুইজারল্যান্ডে বস্তা ভরে ব্যাংকে টাকা নিয়ে আসতেও আমি দেখেছি। তো সেই কেন নিয়ে আসে? কারণ জানে তাদের এই টাকাটা চুরির হোক বা ডাকাতির হোক বা যাই তথ্য হোক, ডিসক্লোজ করে না। একেবারে সেক্টর সেন্টার ব্যাংকে রাখা, এটা একেবারে সিকিউরড ওয়ে অফ কিপিং। তো আপনি যখন, আমরা কয়েক বছর আগে একবার এই গত সরকার একটা ইয়ে করেছিল যে যার যেখানে টাকা আছে ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত ইয়ে দেওয়ার জন্য এবং অনেক কিছু। একটিমাত্র দেশ সেটার প্রেক্ষিতে কিছু পদক্ষেপ নিয়েছিল, সেটা হলো সিঙ্গাপুর, একমাত্র। আর আমার জানা মতো বিশ্বের কোথাও থেকে তারা কোনো তথ্য আনে, ইচ্ছাও হয়তো করে নাই, খালি এটা লোক দেখানো আইওয়াশ হতে পারে, কিন্তু আর কেউ দেয়নি এটা। তো এটা সম্ভব না, যা চলে গেছে সেটা আর ফিরে আসবে না। দুটো কারণ, একটা হলো আপনার ব্যাংক দিবে না, আরেকটা হলো এই টাকা সে কি করেছে সেটাও তো আপনি জানেন না, কোথায় কোথায় চ্যানেল হয়ে ইনভেস্টেড হয়েছে, কোথায় এগুলো। হ্যাঁ, এখন একজনের সেই দেখলাম দেশের যে রাষ্ট্র তো দায়িত্ব নিয়ে এইসব কাজ করবে বলে মনে হয় না। রাষ্ট্র তো এটাতে হস্তক্ষেপ করবে না কখনো, এগুলো হলো পার্সোনাল ব্যাপার। একটা দেখলাম যে একজন পলিটিশিয়ান 300টা ফ্ল্যাট কিনেছেন নিউ ইয়র্কে না কোথায়, নিউ ইয়র্কে আছে, লন্ডনের কথা, ইউকেতে। ইউকেতে। তো 300টা ফ্ল্যাট যদি কিনে থাকেন, সরকারই বা কেন হস্তক্ষেপ করবে? তার দায় কি? মানে বিদেশি সরকারের দায় কি? আপনি তো কোনো এগ্রিমেন্ট, চুক্তি নাই তো আপনার। মানে ধরা যাক ব্রিটিশ গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এমন কোনো চুক্তি নেই যার আওতায় সে এটা ফেরত দিতে চাইবে। এখন মানি লন্ডারিং এর জন্য কোনো স্পেসিফিক চুক্তি থাকতো, তাহলে আপনি হয়তো চিন্তা করতে পারতেন যে হ্যাঁ, আপনি আইডেন্টিফাই করে দিলেন, সরকার সেটা ফেরত দিল। সেটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তাহলে আমরা যে কথাটি সবসময় দেখছি গণমাধ্যমে যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে, ধৈর্য ধারণ করতে বলা হচ্ছে, এটা কি আসলে খুব অ্যাম্বিশাস করে তুলছে কিনা জনগণকে? মানে একটা সময় তো মানুষ জানতে চাইবে। বলছেন যারা এসব কথা, তাদের অভিজ্ঞতা কি আমি জানি না, তাদের কোনো অভিজ্ঞতা আছে কি না যে এই পাচারের টাকা কখনো আনার। এবং আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা ফাইন্যান্স মিনিস্টার কিন্তু এসব বলছেন না। ওনারা বলছেন না। ওনারা কখনো একটা শব্দ আজ পর্যন্ত আমি শুনিনি যেখানে বলছেন যে পাচারকৃত টাকা ফিরিয়ে নিয়ে আসা হবে। চেষ্টা করা হবে সেটা হয়তো বলে থাকতে পারেন, কিন্তু নিয়ে আসা হবে এই মানে একেবারে ডেফিনিটিভ একটা বক্তব্য তারা রাখেন, এইটা সম্ভব না। এটা খুব চ্যালেঞ্জিং জায়গা। তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে সেই কনসার্ন দেশগুলোর সম্পর্ক কেমন তার উপর এটা নির্ভর করছে না, যেহেতু বেসরকারি খাতে গেছে বেশি। এবং এই একই সাথে যেটা স্যারের কাছে একটু আমি জানতে চেয়েছিলাম যে বর্তমান গভর্নমেন্ট যে শর্ট টার্ম যে কাজগুলো করছে, মিডিয়াম এবং লং টার্মে তো অন্য দেশের সাথে সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন ট্রিটি, চুক্তি, এগুলোর ব্যাপারে থাকে।
সেগুলো কিভাবে অ্যাড্রেস করতে পারে? এই গভর্নমেন্ট তো সেদিকে নিশ্চয়ই রিপ্রেজেন্ট করার সময় কম পাচ্ছে। এখন উপদেষ্টাদেরকে কম বিদেশে যেতে দেখা যায়, কম ট্রাভেল করতে দেখা যায়। তাহলে সম্পর্ক উন্নয়নের জায়গাটি কোথায় আছে? বিদেশে ট্রাভেল করলে তো আর সম্পর্ক না, উন্নয়ন অন্যভাবে হয় না। সম্পর্ক উন্নয়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এবং সরকারের এতগুলা দূতাবাস আছে। দূতাবাসের তো প্রধান কাজই হচ্ছে সম্পর্ক উন্নয়ন। সেখানে কাজ তো থেমে নেই, সেটা চলমান এবং ওটা চলতে থাকবে। কারণ আপনার সরকার তো প্রতি 5 বছর বদলায়। তখনও তো যে কোনো নেগোসিয়েশন, কিন্তু যেটা চলমান নেগোসিয়েশন, ক্লাইমেট বলেন বা পানি বন্টন বলেন বা হিউম্যান রাইটস ইস্যুসগুলো বলেন, এগুলো কিন্তু চলমান ব্যাপার। এগুলো এক সরকার থেকে আরেক সরকারে অটোমেটিক্যালি হ্যান্ডেড ওভার হয়। এবং এই যখন আপনি বৈদেশিক নীতির উপরে ভিত্তি করে তো এই সম্পর্ক, সেটা তো আর কোনো বাধা পড়ে না। সুতরাং এই সরকারের যে দায় থাকবে যে এটা শেষ করতে হবে, এরকম কোনো দায় আমার চোখে পড়ে না। আমি জানি না এরকম যেন কোনো আন্তর্জাতিকভাবে কোনো দায় আছে বলে। ও আচ্ছা, মানে এই গভর্নমেন্টকে শেষ করতে হবে এমন এরকম মানে দায়? আচ্ছা। আন্তর্জাতিক কোনো নেগোসিয়েশন যে Okay. এক্ষুনি শেষ করে ফেলতে হবে এটা না। কারণ আপনার ধরেন মিনিস্ট্রিয়াল মিটিং হয় ভারতের সাথে, ধরেন আমাদের অনেক ধরনের কনসালটেশন আছে, এটা তো চলমান। এক সরকার চলে যাবে, আরেক সরকার এসে 30 বছরে পানি বন্টনের চুক্তি করেছেন। 30 বছর তো এক সরকার থাকছে না। এক্স্যাক্টলি, মানে এটা তো লং টার্ম একটা চুক্তির ব্যাপার, সেটি হ্যাঁ, তো সেটা যে গভর্নমেন্ট আসবে সে ফলো আপ করবে। সে সাকসেসফুল হবে কিনা সেটা অন্য ব্যাপার, মানে কন্টিনিউইটি রাখতে সাকসেসফুল হবে কিনা সেটা পরের ব্যাপার। কিন্তু কন্টিনিউয়াসলি এটা কিন্তু আপন ধারায় চলবে। এটা আচ্ছা, কিন্তু আচ্ছা। ডিপ্লোমেসির একটা বড় হলো যে কোনো একটা সরকার একটা জিনিসের জন্য নেবে স্যার না কি আর কি। লং টার্ম এই সম্পর্কের ক্ষেত্রে কিছু কন্ট্রিবিউট করতে চাইছেন স্যার? যে না, কিভাবে সেটিকে নার্চার করা যায় বা না, লং টার্ম সম্পর্ক যেটা আমরা যেসব চুক্তি করেছি, মানে অনেক চুক্তি তো আছে, যেটা বললেন যে পানি বন্টন চুক্তি আছে, আপনি রিভিউ করতে পারেন। যেমন আদানির সাথে আমাদের বিদ্যুৎ কেনার যে চুক্তি আছে, আপনি রিভিউ করতে পারেন। এবং সব চুক্তিতে তো রিভিউয়ের একটা ক্লজ থাকে যে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেসব চুক্তি হয়েছে, যদি আপনি মনে করেন যে চুক্তিগুলো ঠিক আছে, তাহলে তো এই চুক্তি আপনি রেসপেক্ট করবেন, সম্মান করে এই চুক্তি যে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তো আমাদের দেশে তো আবার ওই যে আমরা যদি ভূ রাজনীতিতে যাই, সেটাই। তাহলে আমাদের দেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে যে ভারতের সাথে যা যা চুক্তি হয়েছে এটা প্রকাশ করা। তো আমার মনে হয় যে সব ভারত চুক্তিগুলো কেন, disclose সমস্ত করা। আচ্ছা। বিশ্বের সাথে আমাদের যে সব চুক্তি হয়েছে এটা প্রকাশ করাতে কোনো অসুবিধা নেই। এবং এটা প্রকাশ করলে কোনো মানে মহাভারত অশুদ্ধ হওয়ার কোনো কারণ আমি দেখি না। বরঞ্চ প্রকাশ না করে রাজনীতি করার একটা প্রবণতা আছে। একটা আপনি tendency আপনি আমরা যখন ক্ষমতায় যান, আপনি হ্যাঁ, ক্ষমতায় যাওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন বিরোধী দলে থাকে, তখন তারা যা বলে, যেটা করতে চায়, যেটা প্রতিশ্রুতি দেয়, সেটা তারা প্রতিপালন করে না। ধরেন আমাদের ভারতের সাথে যে চুক্তি, সেই চুক্তি নিয়ে আমরা অনেক কথা বললাম। একটা যে অনেক 25 বছর মেয়াদী একটা চুক্তি ছিল, তাই না? অনাক্রমণ চুক্তি, বন্ধুত্ব চুক্তি, তাই না? হ্যাঁ। তো এটা নিয়ে ধরেন বঙ্গবন্ধু সরকার বা শেখ মুজিবের সরকারের বিরুদ্ধে অনেক কথাবার্তা। তারপরে তিনি নিহত হলেন, হ্যাঁ, তারপরে অন্য সরকার আসলো, তারপর কি চুক্তি প্রকাশিত হয়েছিল? প্রকাশ করা হয়নি। তো তার মানে আপনি এটা রাজনীতি করলেন, আপনি প্রকাশও করলেন না। তার মানে কি? তাহলে ধরে নিতে হবে, মানে নাগরিক হিসেবে ধরে নিতে হবে, তার মানে ওখানে এমন কিছু ছিল না যেটা প্রকাশ করলে আপনার পক্ষে যেত। সুতরাং আপনি প্রকাশ হাইড এন্ড করেননি। সিক এই কারণে করা আপনি হয়েছে। স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথা চিন্তা করেন, রাইট। বিশেষ ক্ষমতা আইন। এখন আমরা আজকে যখন কথা বলছি, এখনো ওই আছে। পাওয়ারটা আছে না নাই? আছে। আছে না? তো এটা ছিল মানে 101টা কারণে একটা সরকার উৎখাত করতে পারেন আপনি, এটা একটা কারণ ছিল। এবং 75-এ 15ই আগস্টের পরে তো কোনো সরকারই এটা বাতিল করেনি। ওই বিরোধী দলের সরকার বাতিল করেনি, সামরিক সরকার বাতিল করেনি, এমনকি আওয়ামী লীগ সরকারও বাতিল করেনি। তো আপনি র্যাবের কথা চিন্তা করেন, যখন র্যাব আমরা এই জায়গাতে আবার ফিরে আসছি স্যার, আলোচনাটি কিছুটা কন্টিনিউ করব। দুজনেই ক্লোজিং রিমার্কস দেবেন। দর্শক যারা আমাদের সাথে আছেন, আশা করছি অনুষ্ঠানের শেষ অংশে আমাদের সাথেই থাকবেন। আজকের অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আরও একবার আপনার মতো অনুষ্ঠান স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি আছেন, সাবেক সচিব আবু আলম শহীদ খান এবং সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। আমরা এই অনুষ্ঠানের শেষ রাউন্ডে মূলত দুজনের কাছ থেকে কিছু ক্লোজিং রিমার্ক শুনতে চাই। তার মধ্যে ম্যাডাম, যেটা এর আগে একটু আলাপ হয়েছিল যে বাংলাদেশের চলমান যেই চুক্তিগুলোর কথা আমরা জানি, যেটা একটু কথা হচ্ছিল, তিস্তা বা পাওয়ার সেক্টর আদানির সাথে চুক্তি বা অন্য যেগুলোর কথা আপনি নিশ্চয়ই জানেন, এগুলো নিয়ে মানুষের ব্যাপক কিউরিওসিটি আছে, যেটা স্যারও কিছুটা বলেছেন, যেগুলোকে ডিসক্লোজ করা, ওপেন করা। কিন্তু এতে কতটা প্র্যাকটিক্যাল রিয়ালিটি আছে এগুলোকে ওপেন করার ক্ষেত্রে, নাকি করার ক্ষেত্রে কোনো মানে বাধাও আছে কিনা?
বেশিরভাগ চুক্তি বেশিরভাগ দেশে ওপেনলি ডিসকাসড হয় পার্লামেন্টে, এবং পার্লামেন্টের ডিসকাশনের পরে কিন্তু আসলে এটা র্যাটিফিকেশন হয়। আমাদের দেশে র্যাটিফিকেশনের কোনো পদ্ধতি নাই, হয়তো বা কনস্টিটিউশনে আছে কিনা মনে নাই আমার এখন, কারণ কনস্টিটিউশন এতবার পরিবর্তন হয়েছে। ছিল এক সময় র্যাটিফিকেশনের জন্য, তো র্যাটিফিকেশনে যেতে হলে তো সেটা ডিসকাশন হতো। প্রয়োজন হলে আপনি যাতে ক্লজ চেঞ্জ করতে পারেন কিনা সেটা কথা। হ্যাঁ, আচ্ছা, মানে যদি আপত্তি থাকে, যদি এফেক্টিভ একটা অপোজিশন থাকে, এবং অপোজিশন যদি মনে করে এটা দেশের বিরুদ্ধে যাবে, তাহলে তারা সবসময় এটার একটা বিরোধিতা করতে পারে এবং সেখানে দরকার হলে আবার রিনেগোসিয়েশনে যেতে পারে। তো এই চুক্তি পাবলিক করলে যে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন কোনো কিছু নেই, আনলেস সেটা যদি আপনার সিকিউরিটি চুক্তি হয়, অথবা আপনার আর্মির চুক্তি বা ডিফেন্সের চুক্তি, এগুলোর ক্ষেত্রে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে চুক্তি না প্রকাশ করলে ভালো, সেজন্য হয়তো করা যায়। কিন্তু অন রেগুলার বেসিস যেসব চুক্তি হয় সেগুলো প্রকাশ করার কোনো বাধা নেই, এবং এটা আসলে নিয়ম মাফিক হওয়া উচিত যে মানুষ জানতে পারবে যে কি আচ্ছা। চুক্তি হচ্ছে এবং তার মধ্যে কি কি ক্লজ আছে। তাহলে এই যে মানে অবিশ্বাসের জায়গাটার অবসান ঘটে আর কি। না, যেমন আমরা এই সাম্প্রতিককালে পাওয়ার সেক্টরের কথা যখন আসলো, দেখলাম যে আদানি কোম্পানি এত টাকা পায় বাংলাদেশে, এগুলো বাকি পড়েছে, এই গভর্নমেন্ট শোধ করছে বা চ্যালেঞ্জ, এগুলো কিন্তু মানুষ আগে জানতো না। কিছু কিছু জিনিস হঠাৎ সাডেনলি গণমাধ্যমের কারণে এগুলো মানুষের সামনে আসে। হ্যাঁ, এগুলো চুক্তি যখন গণমাধ্যমের যে ধরনের গণমাধ্যম চুক্তিগুলো দেখেছে বা জানে, ভিতরের খবর অনেক কিছুই জানে, তারা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে, তো আলটিমেটলি তো মানুষ জানতেই পারছে। এবং এই যে আদানি অনেক জিনিস, অনেক টাকা পাবে, এটা এই ধরনের চুক্তির পিছনে কি ছিল, কি Okay. চিন্তাধারা ছিল, এই কন্ট্রাক্টটা কেন করা হয়েছিল? কেন আচ্ছা। করা হয়েছে, এইভাবে কেন করা হয়েছে, কেন দেওয়া হয়নি টাকা সময় মতো, এবং এটার উদ্দেশ্য কী ছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। সুতরাং চুক্তি যদি আপনি পাবলিক করে দেন, তখন এই সব প্রশ্ন কিন্তু জাগে না। এখন মানুষের মনে এইসব প্রশ্ন আসতেই পারে যে এই চুক্তির মধ্যে আর কোনো মানে হিডেন এজেন্ডা আছে কিনা, ছিল কিনা, এখনো আছে কিনা, এইসব প্রশ্ন থাকতে পারে। সেজন্য এই চুক্তি আসলে পাবলিক, আর বেশিরভাগ চুক্তি, এবং এগুলো তো ধরেন আদানির চুক্তি কি ইলেকট্রিসিটি কেনা বেচা, এইগুলো চুক্তি কিন্তু একদম পাবলিক ডকুমেন্ট হয়ে যায় অ্যাট সাম পয়েন্ট সেটাই। অন্যান্য দেশে। এখানেও তাই করা উচিত। আমরা মানে জনগণকে অন্ধকারে রেখে কোনো চুক্তি করা, বা জনগণকে অন্ধকারে রেখে এগিয়ে যাওয়ার এই যে একটা মানে কালচার ডেভেলপ করেছে, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেই সরকারি আগামীতে আসুক না কেন, জনগণের কাছ থেকে লুকিয়ে কোনো কাজ করা, আফটারঅল আমরাই তো এফেক্টেড হচ্ছি। সেটাই, সেটাই। এই একই ক্ষেত্রে স্যার আপনার কাছে একটু আসি, যেমন আমরা করোনার সময় দেখলাম যে পার্টিকুলার একটি কোম্পানিকে দিয়ে ইনজেকশন কেনা হচ্ছে অন্যটা দেশ থেকে, তখনও এই তথ্যগুলো মানুষ জানতে চেয়েছিল। পরে মিডিয়ার ডিসকাশন থেকে সেগুলো বেরিয়েছে যে পার্টিকুলার ওয়ান কোম্পানিকে দিয়ে এটা পারচেস করা হয়েছে, আদানির মতোই একটা ঘটনা। তো সেক্ষেত্রে আলটিমেটলি মিডিয়া কি সত্যিকার অর্থে এগুলো তুলে ধরতে পারে, না মাঝে মধ্যে অ্যাডক ভিত্তিতে তুলে ধরে বলে কেমন মনে হয়? না, এটা তো গভীরধর্মী রিপোর্টিং, মানে আপনি তো মিডিয়া ইন্টেলিজেন্স ব্যবহার করছেন। চুক্তি তো সবার সামনে তুলে ধরা হয়নি, সুতরাং কোনো একটা মিডিয়ার কোনো একজন সাংবাদিক অনেক দায়িত্ব আলোচনার এবং মধ্য রিস্ক থেকে, নিয়ে হ্যাঁ। এই জিনিসটা বের করে মিডিয়ার সামনে আনছেন। তখনকার একটা চুক্তি নিয়ে অনেক কথা হয়েছিল, বাট যাদের সাথে, চীনাদের সাথে যখন আমরা চুক্তি করি, তো ওই চীনাদের যে ব্যবসায়িক কারণে তারা একটা শর্ত আরোপ করেছিল, যতটুকু আমি জানতে পেরেছি। আচ্ছা। তাদের যে ইয়াটা ভ্যাকসিনটা, জি। তো তারা বিভিন্ন দেশে বিভিন্ন দামে বিক্রি করছিল, যদিও চীন একটা সমাজতান্ত্রিক দেশ, এটা না করলেও পারতো, বাট তারা আফ্রিকার কাছে হয়তো $5 বিক্রি করছে, আমার কাছে $3 বিক্রি করছে, আরেকজনের কাছে $2 বিক্রি করছে। তখন তারা একটা শর্ত আরোপ করেছিল যে আমি কত টাকায় তোমার কাছে বিক্রি করছি এটা এটা ডিসক্লোজ তুমি করা যাবে না। ডিসক্লোজ করতে পারবে না। ওকে। এই শর্তটা মেনে নিতে হবে এরকম না, কিন্তু আপনি কখন একটা শর্ততে আবদ্ধ হয়ে যান, তখনকার সিচুয়েশনটা চিন্তা করেন যে আমার ইমিডিয়েটলি ভ্যাকসিন দরকার, এবং আমি একটা ইমার্জেন্সি ফেস করছি, একটা বড় ইমার্জেন্সি, সেই সময়। হেলথ ইমার্জেন্সি।
তখন হয়তো সরকার যে কোনো সরকারি থাকলে তখন হয়তো শর্তগুলো তারা মেনে নিয়ে আপাতত এগিয়েছে। সেই শর্তটা মেনে নিতে পারেন। বাট আমি তো ওনার সাথে একমত, আমি যেটা বললাম যে সকল চুক্তি প্রকাশ্যে দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। এমন কিছু থাকে না, যদি রাষ্ট্র বিরোধী বা দেশ বিরোধী কিছু থাকে আপনি আনেন, আমরা জনগণ আপনাদেরকে সহায়তা করব, চুক্তি নিয়ে আলোচনা হবে, জনগণ বলবে, তখন কিন্তু আপনার নেগোশিয়েট করারও সুবিধা হয়। সেটাই। সুতরাং এগুলো নিয়ে যে চুপচাপ থাকা, এগুলো নিয়ে রাজনীতি করা, দুটি বাদ দিতে হবে। এবং এগুলো আপনি- স্যার অ্যাজ সাচ অন্য দেশের সাথে সম্পর্ক ভালো খারাপ করার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। কোনো প্রভাব বিস্তার করে না। আমি তো বললাম যে 25 বছরের যে শান্তি চুক্তি ছিল Right. বা বন্ধুত্ব চুক্তি ছিল, ওটা তো পরে প্রকাশিত হয়েছে। কেউ তো কোনো ক্লোজ বের করে দেখাতে পারেনি যে এটাতে খারাপ কিছু ছিল, কিন্তু এই চুক্তি গোলামির চুক্তি, এটা বলে তো বাংলাদেশের এটা মানুষকে- বলেই রাজনীতিতে অনেক বাংলাদেশের মানুষকে উত্তেজিত করা হয়েছে। তো যে রাজনীতিবিদরা এই উত্তেজিত করেছিলেন, তারা যখন চুক্তিটা দেখলেন, তারা তো বলেন নেই তারা ভুল করেছিলেন। আমরা তো এটা করি না। সেই জন্য যে কোনো সরকারের উচিত হবে তিনি যা যা চুক্তি করবেন সব প্রকাশ করে এটিকে দেওয়া। তাহলে পলিটিশিয়ানরা পারপাসফুলি করেন কিনা, যেটিকে ফ্রেমিং করে পলিটিক্স করতে সুবিধা হয় বলে? আর নিশ্চয়ই এটা করবেন, একদম পলিটিশিয়ানরা তো এটা করবেন। সুতরাং যিনি সরকারে থাকবেন তাকে এটা খেয়াল রাখতে হবে যে বিরোধী দল আমার এই সফট জায়গাটা ব্যবহার করতে পারে, সো আমি ওপেন করে দিলাম। Right. হ্যাঁ, আমি 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 ওটাও প্রকাশ করতে পারতাম যে ওটা নিয়ে তো একটা বড় লঙ্কাকাণ্ড হয়েছিল সচিবালয়, এবং একজন সাংবাদিক গ্রেফতার হয়েছিলেন। So, স্বাস্থ্যক্ষেত্রের যে হ্যাঁ, রিপোর্টটা নিয়ে, যেটা ওই যে মানে ওই যে ভ্যাকসিনের যে রিপোর্টটা, তো এইটা নিয়ে তখনই পরিষ্কার করা যেত যে আমরা যাদের কাছে কিনছি তাদের কাছে মূল্য মানে প্রকাশ করা এখন একটা সেন্সিটিভ। আমরা ভবিষ্যতে এই মূল্য প্রকাশ করব এবং আমরা কম্পিটিটিভ মূল্যে কিনছি এবং অন্যদের চেয়ে কম দামে কিনছি, এইটুক তো ব্যাখ্যা দিতে পারতেন। সুতরাং আপনি মূল্য প্রকাশ সেন্সিটিভ, ওনারা অনেক জায়গায় বিক্রি করছেন, ওনারা আমাদেরকে স্পেশাল কমিশন দিচ্ছেন, এই জন্য আমরা এটা প্রকাশ করতে পারছি না। যদি সবার জন্য সমান থাকতো তাহলে প্রকাশ করতে তো কোনো অসুবিধা থাকতো না। এরকম যদি ঘটনা ঘটে এক্সপ্লেন করা যেত। এক্সপ্লেইন করা যেত। আরেকটা জিনিস যেটা আপনি একটু আগে যে টাকা ফেরত আনা যাবে কিনা, মানি লন্ডারিং কথা বলছিলেন, ওখানে এক লাইন বলি, মানে এক লাইন বলি, একটা উদাহরণ দেই। কানাডার একটা মানি লন্ডারিং আইন আছে, আরও অন্য দেশে আছে, ইউরোপ, আমেরিকা, কানাডা, এবং এসব কিন্তু 2000 সালের পর ডেভেলপ করেছে। 2000 সালের পরে ওইসব দেশের এই মানি লন্ডারিং আইন করার একটা মূল উদ্দেশ্য হলো জঙ্গি ফাইন্যান্সিংটাকে ধরা। সেই জন্য কানাডার আইনটার নাম হলো ক্রাইম ব্র্যাকেটে মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং অ্যাক্ট। আচ্ছা আচ্ছা। তো ওই যে মানি লন্ডারিং এর কথা যখন আমরা আলোচনা করি, ওই লন্ডারিং তাদের কাছে খুব বড় ইম্পর্টেন্ট না, লন্ডার করে টেররিস্ট ফাইন্যান্সিং হচ্ছে কি ওইদিকে যাচ্ছে ওইটা কিনা। তারা ট্রেস করে। Okay. কারণ আপনি $1 মিলিয়ন কেউ নিয়ে গেল কোনো দেশ থেকে এবং তাদের ব্যাংকে জমা হলো, দেন দে উইল ফলো যে ওই $1 মিলিয়ন মধ্যে আপনি একটা $100,000 বা $50,000 আপনি আফগানিস্তানে পাঠালেন, $20,000 আপনি কাশ্মীরে পাঠালেন, হ্যাঁ, আরও $20,000 আপনি আফ্রিকার কোনো জায়গায় পাঠালেন যেখানে মারামারি সেগুলি হচ্ছে। importance বহন আপনি করে। গাজাতে পাঠালেন আরও $30,000, অথবা ইন্ডিয়াতে পাঠালেন, অথবা বাংলাদেশে পাঠিয়ে দিলেন চিটাগাং হিল ট্র্যাক্সে দিয়ে কোনো একটা ঠিকানায়, তখন এটা তারা বের করে তখন এই জঙ্গি ফাইন্যান্সিং হচ্ছে কিনা এটা বের করার চেষ্টা করে। Okay. আর তাদের দেশে যে ইনভেস্টমেন্ট হয় সেটা কিন্তু তারা স্বাগত জানায়। সেটাই আমাদের স্যার, আমি এই বাংলাদেশে- কথাটি বলতে চাচ্ছিলাম। বাংলাদেশে যেমন মিডিয়াতে ঢালাওভাবে বলা হয় যে ক্যানাডার বেগমপাড়ায় অমুক অমুক ইনভেস্ট করেছে, এগুলো আমরা ফিরিয়ে আনবো, এগুলো তো এক যাই ধরনের হোক, বেগমপাড়া নামে কিছু নাই কথা, কানাডায়, কথা, ওটা জি, স্যার। আমি ওটা ক্লিয়ার করি, কারণ এটা Right. নিয়ে অনেক আপনারা মিডিয়াতে ফ্রেঞ্জি করেছেন। আমাদের সেটাই। প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী ওনাদের উনিও এটা নিয়ে বেগমপাড়া নিয়ে কথা বলেছিলেন উল্টাপাল্টা, এবং সেটা পরে উনি প্রমাণ করতে পারেননি, পরে একটা বড় ইন্টারভিউ দিয়েছিলেন। বাট ধরেন কানাডায় যদি একটা ভিসা, ধরেন ইনভেস্টর ভিসা একটা প্রোগ্রাম আছে, সেখানে তাদের $500,000 বা $400,000 একটা ডিপোজিট করতে হয়। তো ওখানে ইয়েটা করলো যে ব্যাংক, এখন ওখানে ব্যাংক কতগুলো আছে, তারা ওটা বললো যে ঠিক আছে, তোমার এত টাকা দেওয়ার দরকার নেই, তুমি 100,000 আমার কাছে জমা রাখো 4 বছরের জন্য, বাকি 300,000 বা 400,000 আমি দিয়ে দিচ্ছি, এবং এটা তোমার ব্যবসা। ওই ব্যবসাটা না করলে আপনার পিআরটা আপনি পাবেন না এবং আপনি সিটিজেন হবেন না। সো আপনি $100,000 আপনি কানাডায় দিবেন, এটা জানে। সো এই $100,000 তো বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন না, বাংলাদেশ থেকে তো আপনি officially, 100 টাকাও নিতে পারবেন না। সেটাই। বাংলাদেশের আইন এত, মানে আমরা ওই যে ফসকা গিরোর মতো করে রাখছি, বজ্র আটুনি, আপনি $100 নিতে পারবেন কোনো না। কিছু নেওয়া যাবে তখন না। এই $100,000 সে কিভাবে নিয়ে যাবে? ভিন্ন পথে। লন্ডারি করবে, এবং সে করবে কি, এখানকার কানাডা আবার ওখানে একটু তারা ভদ্রতা করার জন্য বলবে তুমি ব্যাংক ট্রান্সফার করো। তো আপনার ব্যাংক তো আছে, আপনার দুবাই তো বসে আছে এটা করার জন্য, আগে সিঙ্গাপুর এটা করতো, এখন সিঙ্গাপুর কিছুটা আইন কঠোর এখান থেকে করে সেদিক না। হয়ে তো এখান টাকা থেকে চলে দুবাইতে যাবে টাকাটা, মানি লন্ডারিং হয়, দুবাই থেকে একটা ব্যাংক ট্রান্সফার করে দেবে, কানাডা গভর্নমেন্ট খুব খুশি। তো তার মানে যে স্যার আমাদের আসলো। একটা এক ধরনের ভিন্ন ইন্টারপ্রিটেশন দেওয়া হয় যে এরকম ইনভেস্ট করা হয়েছে, এগুলো না না, ওইটা তো আপনি ফিরিয়ে হ্যাঁ, আনাটা এটা আনতে না। পারেন, কিন্তু Right. আনতে পারবেন ওটার অন্য প্রসঙ্গে আমরা যদি যাই, যদি আর 1 মিনিট সময় থাকে। প্লিজ স্যার। যেমন ধরেন যে আপনি যদি আপনার
ছোট উদাহরণে যাই, আমি এই যে 100,000, 1 মিলিয়ন, বিলিয়ন এটা চুরি করে নিয়ে গেল, ইনভেস্ট করলো, সেটা তো আছেই। আপনি যদি আপনার বাচ্চাও আপনি পড়াশোনা করে বিদেশে, আপনি একটা যদি এডুকেশন ফাইল খুলেন, তাহলে আপনি শুধুমাত্র তার যে একদম ফান্ডামেন্টাল নিডস এটা দিতে পারবেন। Okay. ওখানে যদি একটা মেডিকেল ইমার্জেন্সি হয়, তখন কিন্তু আপনি ওই এডুকেশন ফাইলে টাকা পাঠাতে পারবেন না। দেওয়া যাবে। আপনি কি করবেন? কারণ ইউকেতে আমার বাচ্চা পড়ে বা ওনার বাচ্চা পড়ে, আপনার বাচ্চা পড়ে, তাহলে ইউকেতে আপনার আত্মীয় স্বজন আছে, তাদের কাছ তাদেরকে থেকে। আপনি বলবেন ভাই আমার বাচ্চার একটু অসুবিধা থাকে, একটু হুন্ডি 500 আর পাউন্ড কি। বা 1000 পাউন্ড দিয়ে দাও। এটা কোনো হুন্ডিও হলো না, মানি লন্ডারিং হলো না, সেই টাকাটা এখানে আপনি তার আত্মীয়কে দেবেন, তখন এটা হুন্ডির মতো হয়ে গেল, বাট এটা মানুষ বাধ্য হয়। আপনি ধরেন গুলশানে একটা প্রপার্টি আছে বা ধানমন্ডিতে একটা প্রপার্টি আছে, তারা সব চলে গেছে, তার বাবার প্রপার্টি, এটা মালিকানা তাদের, সে এটা বিক্রি করতে চায়। আপনি তাকে এই বিক্রির টাকা তো নিতে দেবেন না, আপনি ট্যাক্স আরোপ করে নিতে দেন, আপনি দিবেন না, তখন সে কিভাবে নেবে? তো সে তাকে ভিন্ন পথ খোঁজার লন্ডারিং চেষ্টা করতে করে, হবে। সেটাই। কিন্তু আমার আইনটাই তো ঠিক করছি না, আপনি ট্যাক্স আরোপ করে টাকাটা পাঠাতে দেন, আপনি টাকাটা আনতেন, এখন টাকা ফেরত আনবেন কীভাবে? ফেরত আনার জন্য না, আপনার যদি কোনো ব্যক্তির ওখানে টাকা থাকে, 2টা বাড়ি থাকে, 3টা বাড়ি থাকে, একটা বাড়ির দাম যদি $1 মিলিয়ন হয়, আমরা একটু শেষের দিকে স্যার। তাকে যদি আপনি উৎসাহিত করেন, এটা ভারত করছে, তাহলে কিন্তু ও টাকাটা এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে পারে। কিন্তু বাংলাদেশে সেই সুরক্ষা দিতে হবে, সেই গণতান্ত্রিক পরিবেশ থাকতে এটি হবে, আছে এবং সেই কিনা সেটি পিসফুল বড় পরিবেশটা থাকতে হবে। ম্যাডাম, আপনার কাছে একটু ফিরে আসি। এই আমরা বাইরের সাথে সম্পর্কের কথা বলছিলাম, মূলত এক ধরনের কমন কিছু অ্যামেচার যারা, তারা এগুলো বলে আমরা বলতে শুনি যে এটি ফিরিয়ে আনা হবে, এটি আনা হবে, অমুক দেশের সাথে সম্পর্ক আমাদের ভালো আছে। এগুলো মূলত বাস্তব ক্ষেত্রে অতটা এভিডেন্স বেসড না, এটা শুনেই তাই মনে হচ্ছে। আপনার কিছু ক্লোজিং রিমার্কস? না, এটাই যেটা আমি বললাম যে এত সহজ না যে চাইলে না সে ফেরত দিয়ে দিল টাকা, আনলেস তার যদি এখানে আপনি তাকে ধরে জেলে পুরেন কোনো কারণে, এবং তাকে ওইখানে চাপ দিয়ে বলেন যে তোমার টাকাটা দিয়ে দাও ফেরত, যা নিয়ে গেছো বিদেশে, সে যদি দেয়। কিন্তু কোনো সরকারের সাথে কোনো চুক্তি তো নাই। 1 নম্বর হলো সরকারের সাথে চুক্তি নাই, আর তারপরে মানি লন্ডারিংয়ের যদি আপনার চুক্তি থাকেও, প্রমাণ করবেন কিভাবে যে সে মানি লন্ডারিং করেছে, এটাও একটা বিষয় আছে। তারপরে হলো এগুলো তো ওই যিনি বলেন অথবা লন্ডারিং হয়ে অন্য কাজে, ধরো যে ব্যবহৃত হয়েছে। আনওয়ান্টেড কাজে ব্যয় হয়েছে, এটি প্রমাণ করা তো কঠিন। এবং যদি না ধরেন খুব জরুরি একটা কাজ আছে, শিক্ষার ক্ষেত্রে যদি আপনি টাকা পাঠালেন, এইভাবেই তো মানি লন্ডারিং করেই পাঠাবেন, যেটা বললেন যে আমরা টাকা পাঠাতে পারি না, এটার ভুক্তভোগী আমি হয়েছিলাম এক সময়, কিন্তু একেবারেই দিত না তখন টাকা পাঠাতে। তো আমি কি করলাম, আমি আমার ভাইকে বললাম টাকাটা দিয়ে দাও, ভাই যখন দেশে আসলো তখন তাকে তার খরচটা আমি দিয়ে দিলাম। ইট ইজ অ্যাজ গুড এজ মানি লন্ডারিং, তাই তো? অ্যাজ গুড এজ মানি লন্ডারিং। এইগুলো তো টাকা কখনো ফিরিয়ে আনতে পারবে না। এটা যেভাবে করেছে, একটা তৃতীয় একজন ব্যক্তি ইনভলভ হয়েছে, তৃতীয় একটা অর্গানাইজেশন ইনভলভ হয়েছে, দুটো দেশের মধ্যে তো কোনো কিছু নেই, মানে দুটো মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু এটা ইম্পসিবল এই টাকাটা ফেরত না। এই হাইপটা আসলে এই সরকারের উচিত এই হাইপটাকে মানে করা। এটি রেগুলার এক ধরনের ব্রিফিংয়ের ফলে এক্সপেকটেশন মানুষের বেড়ে যায় কিনা সেটি নিয়ে কথা বলেছিলাম। তার মানে এটিকে এক ধরনের বাস্তব পরিপ্রেক্ষিতটা উল্লেখ করেই বলা উচিত, এতটা ডিমান্ড তৈরি না করা। যেটা আমি বললাম যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার তো একবার এই কথা বলেন নাই, আমাদের গভর্নর বাংলাদেশ ব্যাংকও তো বলেন নাই যে আমি টাকা কালকে নিয়ে আসবো, এটা বোধহয় কোনো সময় আমি শুনি নাই ওনাদেরকে বলতে। এখন এই টাকা বা সহায় সম্পত্তি যা করেছে সেটার উপরেও আপনার কোনো কন্ট্রোল প্রতিষ্ঠা করা খুবই কঠিন বলে মনে হয়। আমরা ইম্পসিবল। ইম্পসিবলি অনেকটা। আজকের এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য জনাব আবু আলেম শহীদ খান এবং অ্যাম্বাসেডর নাসিম ফেরদৌস, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন বিভিন্ন মাধ্যম থেকে, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো, এবং আপনারা জানেন যে অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার প্রতি রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদেরকেও আমরা আগামী অনুষ্ঠানের সাথে পাবো, এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।